পৃথিবীর ইতিহাসের পাতায় এমন এক মহাপ্রভাবশালী উন্নত সভ্যতার অস্তিত্ব ছিল যা আজকে আধুনিক বিশ্বকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখত। তাদের রাজধানী তৈরি করা হয়েছিল নিখুঁত জ্যামিতির নকশায়, মাটি আর পানির তৈরি একটার ভিতরে আরেকটা বিশাল গোলাকার পরীক্ষা দিয়ে। তাদের প্রসাদ আর নগরের দেয়ালগুলো মোড়ানো থাকতো সোনা, রূপা আর অচারচরিত কামড়ের মতো রহস্যময় দামি ধাতু দিয়ে। প্রলূষণ বিদ্যার এই এতটাই দক্ষ ছিল যে সমুদ্র থেকে শহরের মূল কেন্দ্র পর্যন্ত তারা ৩০০ ফুট চওড়া এক বিশাল খাল খনন করেছিল, যা দিয়ে বিশ্বের বড় বড় জাহাজ সরাসরি রাজপ্রাসাদ পৌঁছানো পারত। এটি ছিল সেই বিশাল সভ্যতা এবং শক্তিশালী সাম্রাজ্য যাকে আমরা আন্টার্কটিক নামে জানি। সামরিক শক্তিতেও তারা ছিল অপরাজয়। তাদের শক্তিশালী নৌবাহিনী দাপটে একসময় থরথর করে কাঁপত ইউরোপ আর আফ্রিকার বিশাল এক ভূখণ্ড। কিন্তু এই নরম ক্ষমতা আর সমাহীন বিশালতা যখন তারা শিকড়ে, ঠিক তখনই হঠাৎ একদিন মাত্র ২৪ ঘন্টার মধ্যে একটি পুরো সাম্রাজ্য পানির নিচের দাফন হয়ে গেল। একদিন আর এক রাতের মধ্যে চিরতরে হারিয়ে গেল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এক সভ্যতা। সেখানকার জীবন কেমন ছিল, তারা কী ধরনের খাবার খেত, কীভাবে তারা সমুদ্রের বুক চিরে গড়ে তুলেছিল এই অসম্ভব সুন্দর এক জগৎ, আর কি এমন কারণ যে তারা একদিনের ব্যবধানে এই চিরতরে ধ্বংস হয়ে গিয়েছিল। আজ আমরা সেই হারানো আন্টার্কটিকের অস্তিত্বের আকাট্য প্রমাণ এবং ৫,০০০ বছর আগের সেই রহস্যময় পাবলো পেট্টি এর মিওয়ান সভ্যতার সাথে এক সরাসরি সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সালটি ছিল ১৯৬৭। জায়গাটি ছিল ইউরোপের দক্ষিণ উপকূল, অর্থাৎ আজকের গ্রিস উপকূল। ভূমধ্যসাগরের নীল পানির উপর সূর্যের আলো চকচক করছিল। ডক্টর নিকোলাস ফ্লিং, যিনি একজন তরুণ ব্রিটিশ ওয়াসানোগ্রাফ ছিলেন, সেদিন গ্রিসের কানোয়া উপকূলের কাছে ডাইভিং করছিলেন। সমুদ্রের পানি কাচের মতো পরিষ্কার ছিল এবং সূর্যের কিরণ গভীর পর্যন্ত উঁকি দিচ্ছিল। তিনি সেখানে কোনো সোনার কোষ নয়, বরং প্রাকৃতিক রহস্য বোঝার জন্য ১০ থেকে ১২ ফিট নিচে ডাইভ দিচ্ছিলেন। পানির নিচে চারিদিকে নিশ্চয়তা ছিল, শুধু নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ এবং পানির ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছিল। সাঁতার কাটতে কাটতে হঠাৎ সমুদ্রের তলদেশে এক অদ্ভুত জিনিসের উপর তার নজর পড়ল। সেখানে বালি এবং শৈবালের মাঝে কিছু রেখা দেখা যাচ্ছিল। ডক্টর ফ্লিং সেখানে থেমে গেলেন এবং ভাবলেন, এই সোজা রেখাগুলো প্রাকৃতিক হতে পারেন না, কারণ প্রাকৃতিক সোজা রেখা কখনোই তৈরি করেন না। তিনি যখন নিজের হাত দিয়ে সেখানে জমে থাকা হাজার বছরের পুরনো ধুলোবালি পরিষ্কার করলেন, তখন তারা গায়ে লোম খাড়া হয়ে গেল। সেটি কোনো পাথর ছিল না, বরং মানুষের হাতে তৈরি একটি মজবুত ছিল ধুলোর আস্তরণ। সত্যি তিনি চমকে উঠলেন। এটা কোন সাধারণ পাথর ছিল না, এটা ছিল একটি দেওয়াল, মানুষের তৈরি পাকা দেওয়াল তৈরি। তিনি আরও সামনে এগিয়ে দেখলেন, আরও একটি দেয়াল পেলেন, আর তারপর আরও একটি দেখলেন। দেখতে সমুদ্রের ঝাপসা পানিতে, আর সামনের একটি পুরো মানচিত্র ফুটে উঠল। সেখানে নিচে রাস্তা ছিল, কামড়ানো ছিল, বড় বড় উঠান ছিল এবং পাথরের তৈরি কবর ছিল, যা হাজার বছর ধরে পানির পাহারায় ঘুমিয়েছিল। সমুদ্রের যেন হাজার বছর ধরে সেই শহরে পাহারা দিচ্ছিল। প্লিম নিজের চোখে দেখা এই সত্যকে বিশ্বাস করতে পারছিল না। এই রহস্যময় শহরের নাম দেওয়া হইল পাবলো ভেন্ট ট্রি। এটি কোনো সাধারণ আবিষ্কার ছিল না, এটি ছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীন নিমজ্জিত শহর, যা প্রায় ৫,০০০ বছর পুরনো ছিল। অর্থাৎ ঠিক সেই সময় যখন ভারতের সিন্ধু সভ্যতা যার চরম শিখরে ছিল। পরে যখন এই শহরের বিস্তারিত তদন্ত করা হলো, তখন বিজ্ঞানীরা হুঁশ উড়ে গেল। এই শহর কোনো পিছিয়ে পড়া গ্রাম ছিল না, এটি ছিল অত্যন্ত উন্নত এবং পরিকল্পনা শহর ছিল। এখানে দোতলা বাড়ি ছিল, এখানে একটি জটিল ড্রেনেজ সিস্টেম বা পয়েন্ট ডিটেকশন ব্যবস্থা ছিল, যা প্রমাণ করে যে আজকের ৫,০০০ বছর আগেও মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব জানানো। কিন্তু অ্যালিসন শহরের পানির গভীরে গেল কীভাবে? যখন মাটির স্তরের উপর গবেষণা করা হলো, তখন এক ভয়াবহ সত্য সামনে এলো। এই শহরে কোনো নদীর বন্যা ভাসিয়ে নিয়ে আয়নি এবং এটি ধীরে ধীরে ডুবেনি। ভূতান্ত্রিক কারণ যখন সেখানকার ঢেউ নেটিক প্লেটে নিয়ে গবেষণা করছিল, তখন ভয়ানক সত্য বেরিয়ে এলো। পাবলো পেট্টি ধীরে ধীরে ডুবেনি, এটি কোনো বন্যাও ডুবায়নি, বরং এটি একটি ভীষণ ভূমিকম্প জমিকে কাঁপিয়ে দিয়েছিল এবং এক পলকে জমির নিচে সে পুরো অংশ সমুদ্রের নিচে নেমে গিয়েছিল। শহরের মানুষ হয়তো তখন ঘুমাচ্ছিল বা নিজের কাজ ব্যস্ত ছিল। চোখের পলকে তারা পুরো সুস্থ পানিতে মিশে গেল। পাবলো পেট্টিকে এই আবিষ্কার একটি পুরনো এবং অনেক বড় রহস্যকে আবার জাগিয়ে তুলত। এটি ছিল আন্টার্কটিক মিস্ট্রি। আজ থেকে ২৪০০ বছর আগে লেখা একটি বইতে মহান দার্শনিক প্লেটো ঠিক এই ধরনের একটি ঘটনা উল্লেখ করেছিল। তিনি এমনই একটি শহরের কথা বলেছিলেন, আন্টার্কটিক সভ্যতা, যা পাবলো পেট্টিকে যে হাজার গুণ বড় ছিল। একটি শহরের সোনাদ্বীপ মোড়ানো ছিল এবং তারও দাবি ছিল যে এক ভয়ানক দিনে এবং রাতে সেই শহর সমুদ্রের গভীরে বিলীন হয়ে যায়। পাবলো পেট্টি পাওয়ার পর এখন অনেক বিশ্ববিজ্ঞানের মনে হচ্ছিল যে প্লেটোর
প্লেটোর এই কথাগুলো কেবল কল্পনা ছিল না। যদি 5000 বছর পুরনো এই জায়গাটি পাওয়া যেতে পারে তবে অবশ্যই আন্টার্কটিকার কোথাও না কোথাও সমুদ্রের নিচে মজবুত আছে এবং আমাদের খোঁজার অপেক্ষা করছে। কিন্তু সেই আন্টার্কটিকা আসলে কী ছিল, সেখানকার মানুষ কেমন ছিল এবং হাজার বছর আগে তারা সোনার ঘরে কীভাবে বাস করতো, এই রহস্যময় মূল পৌঁছানো হলে আমাদের আজ থেকে প্রায় 2400 বছর আগে পিছনে যেতে হবে। সময়টা ছিল খ্রিস্টপূর্ব 360 অব্দ। জায়গা ছিল প্রাচীন গ্রিসের অথেন্স শহর। এটি ছিল সেই সময় ছিল যখন সক্রেটিস এবং অরিস্টটলের মতো মহান ব্যক্তিরা পৃথিবীকে চিন্তার পদ্ধতি শিখিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিল প্লেটো। প্লেটো কোনো সাধারণ গল্পকার বা ঔপন্যাসিক ছিল না। তাকে পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়। কথাকে সেই যুগে ধ্রুব সত্য বলে মানা হতো। প্লেটোকে পাশ্চাত্য জগতের চিন্তাধারার সবচেয়ে বড় গুণ মানা হয়। নিজের জীবনের শেষ দিনগুলোতেও তিনি দুটো বিষয়ের বই লিখেছিলেন, টিমেওস এবং থিকিডিয়াস। এই বইয়ের পাতাগুলোই প্রথমবার এমন এক জগতের নাম সামনে এলো যা সবাইকে অবাক করে দিল। সেই নামটি ছিল আন্টার্কটিকা। কিন্তু প্লেটো পরিষ্কারভাবে বলেছিলেন যে এটি কোনো মরগড়া কাহিনী নয়। তার মতে তার পূর্বপুরুষ সোনন এই তথ্য মিশর থেকে গিয়ে এসেছিলেন। মিশরের পুরোহিতরা শুনলে বলেছিল, তোমার গ্রিকরা এখন নতুন, আমাদের কাছে তোমাদের চেয়ে অনেক বেশি পুরনো ইতিহাস আছে, আর এখান থেকে আন্টার্কটিক কাহিনী বিশ্বের সামনে আসে। কিন্তু প্লেটো আন্টার্কটিক সম্পর্কে আসলে কী বলেছিলেন? তার মতে এটি কোনো ছোটোখাটো জায়গা ছিল না। তিনি লিখেছিলেন যে এটি পিরারস অফ হারকিউলিসের উপরে এটি অবস্থিত ছিল। আর যদি ম্যাপে দেখি তবে এটি সেই জায়গা যাকে আমরা রিভার ল্যান্টার বলি, সেই সরু রাস্তা বা ভূমধ্য সাগরে আন্টার্কটিক মহাসাগরের সাথে যুক্ত করে। অর্থাৎ প্লেটোর মতে যদি আপনি ইউরোপ থেকে আন্টার্কটিক মহাসাগরে বের হন তবে আপনি এই বিশাল মহাদেশটি পাবেন। অর্থাৎ এটি একটি বাস্তব মহাদেশ ছিল। কিন্তু সবচেয়ে বেশি অবাক করার মতো বিষয় ছিল এই সময়কাল। প্লেটো বলেছিলেন যে আন্টার্কটিকে তার সময়ের চেয়ে 9000 বছর আগে বিদ্যমান ছিল। আজ থেকে হিসাব করলে এই সময়টি দাঁড়ায় প্রায় 11500 বছর আগে। যদি সেটাই সত্যি হয় তাহলে একবার ভাবুন সেই সময় দুনিয়া কেমন ছিল। সেটি ছিল তুষার যুগ বা আইস এজের শেষ সময়। ইতিহাস অনুযায়ী তখন মানুষ কেবল পাথরের শিকার করা জানতো এবং গুহায় বাস করতো। সেই সময় তো ঠিকমতো চাষবাসও শুরু হয়নি। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন জন্ম নেয়। একদিকে ইতিহাস আমাদের বলে যে সেই সময় মানুষ গুহায় থাকতো, পাথরের হাতিয়ার ব্যবহার করতো এবং সাক্ষাৎ করে জীবনযাপন করতো। প্লেটো দাবি করছেন যে সেই যুগে আন্টার্কটিকের মানুষ রাজকীয় শহরে বাস করত। এটা কেবল সম্ভব সোনা দিয়ে মোড়ানো ভবন তৈরি করতে এবং উন্নত প্রযুক্তি জানাতো। এই বিরোধিতার কারণে আজকে গবেষণা মনে করেন যে হয়তো সময়ের হিসাবে কোথাও ভুল হয়েছে। প্লেটোর হতে পারে মিশর থেকে গ্রিস পর্যন্ত কাহিনী পৌঁছতে তারিখ বদলে গেছে। অনেক পণ্ডিত মনে করেন যে প্লেটো আসলে এক সময়ের কয়েক হাজার বছর আগের কোনো এক উন্নত সামুদ্রিক সভ্যতার কথা বলেছিলেন। হ্যাঁ, আর এখানেই একটি নাম সামনে আসে, মিওন সভ্যতা। এটি গ্রিসের কাছে একটি দ্বীপে গড়ে ওঠা এক শক্তিশালী সামুদ্রিক জগৎ ছিল। প্লেটোর মতে আন্টার্কটিক তৈরি প্রসেসগুলো সাধারণত কোনো ভবন ছিল না, সেগুলো অনেক বছর ছিল এবং সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে ছিল। প্রশ্ন হলো, যখন সিমেন্ট ছিল না, লোহার মেশিন ছিল না, তখন তারা এমন বিশাল প্রাসাদ তৈরি করলো কীভাবে? পানি এবং মাটি দুই সামলানোর মতো প্রযুক্তি তাদের কাছে কোথা থেকে এলো? সাধারণ যখন আমরা পুরনো শহরের কথা বলি তখন সিন্ধু সভ্যতার নাম আসে, যার সোজা রাস্তা আজকেও সবাইকে অবাক করে। অন্যদিকে মায়া সভ্যতার মানুষ গণচুম্বী পিরামিড তৈরির জন্য পরিচিত। কিন্তু প্লেটো আন্টার্কটিকে যে মানচিত্র বর্ণনা দিয়েছিল তারা আজকের ইঞ্জিনিয়াররা অসম্ভব বলে মনে করেন। আজ আমাদের কাছে ক্রেন, বুলডোজার এবং স্যাটেলাইট আছে, কিন্তু হাজার হাজার বছর আগে যখন মানুষ ঠিকমতো কাপড় পরা শেখেনি তখন সেই শহরে কীভাবে ডিজাইন করা হয়েছিল। এই শহরের সবচেয়ে বড় বিশেষত্ব ছিল এর লেটাইট। প্লেটো লিখেছিলেন যে আন্টার্কটিক রাজধানীর চার কোনো ছিল না, এটি গোলাকার বা চারকোলা ছিল। এটি এক কেন্দ্রিক বৃত্তের আকার বানানো হয়েছিল। সহজ ভাষায় বলতে গেলে এটি একটি পেঁয়াজের খোসার মতো ছিল, একটির ভিতরে আরেকটি বৃত্ত। কিন্তু এই বৃত্তগুলো কেবল মাটির নিচে না, শহরের মূল অংশ মোট 5টি ঘেরা ছিল। সবচেয়ে বাইরে পানির একটি গোলাকার পরীক্ষা ছিল, তারপর মাটির ভিতরে মাটির একটি বৃত্তাকার পথ এবং তারপর আবার পানি। মোটা 3টি ঘের পানি ছিল এবং 2টি মাটির এক নিরাপত্তার কথা ভাবুন। এই শহরে এমন একটি অভেদ্য দুর্গের মধ্যে ছিল যাকে বিশ্বের কোনো সেনাবাহিনী পরাস্ত করতে পারত না। ইতিহাসবিদরা মনে করেন যে আন্টার্কটিকের এই রিং বা বৃত্তাকৃতি জাদু ছিল না, বরং মিওয়ান সভ্যতার প্রধান দ্বীপ থেরাস আসল গঠন ছিল। আজকের শশান্তি দ্বীপটি একটি অর্ধ চক্রাকার আকারে আছে, কিন্তু ভূতাত্ত্বিক নিশ্চিত করেছিলেন যে আগ্নেয়গিরি ফাটবার আগে এই দ্বীপটি পুরোপুরি গোল বা বৃত্তাকার ছিল। এর মাঝখানে পানির একটি বিশাল কুণ্ডি ছিল এবং চারদিকে মাটির গোল ঘের ছিল, ঠিক যেমনটা প্লেটো বর্ণনা করেছিলেন।
এখন মনের প্রশ্ন আসলে পারে, যদি শহরটির চারিদিকে পানির গোল ঘিরে থাকতো তবে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে এখানে আনটালিস্টিক কারিগররা তাদের বুদ্ধির এমন পরিচয় দিয়েছিলেন যে সেই যুগে জাদুর মতো লাগতো। প্লেটো লিখেছিলেন যে সমুদ্র থেকে শহরের একেবারে কেন্দ্র পর্যন্ত একটি বিশাল খাল যখন করেছিল, এটি কোনো ছোট ট্রেন ছিল না, এটি খালের প্রস্থ ছিল 300 ফুট এবং গভীরতা ছিল 100 ফুট। এর মানে পৃথিবীর সবচেয়ে বড় বড় জাহাজ সমুদ্র থেকে সরাসরি চালিয়ে শহরের মাঝখানে অর্থাৎ রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছতে পারতো। আর এই পানির বৃত্তগুলো যুক্ত করার জন্য তারা বিশাল সব ব্রিজ বা সেতু তৈরি করেছিলেন। হ্যালো বন্ধুরা, এর পরের পার্ট দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পার্ট 2-তে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।